অনেক যানজট ছিল রাস্তাঘাটে, বাসে কাছে নিয়ে যাওয়া খুব ঝামেলা হবে, যার কারণে আজকের দিনটা বেছে নিই আর কি। ভালো লাগতে আছে, কারণ রাস্তাঘাটে কোনো যানজট পাই না এই পর্যন্ত। গতকাল থেকে অনেক ভিড় ছিল, তাই ভাবলাম যে আজকে বের হয়েছে, আজকে ভিড়টা কম। আমার কাছে অনেক ভালো লাগছে, ভিড় কম, অনেক আনন্দে রিল্যাক্সে বাচ্চা নিয়ে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব। সকাল থেকে এখন পর্যন্ত 16টি ট্রেন ছেড়ে গিয়েছে, সবগুলো ট্রেনই যথা সময়ে ছেড়ে গিয়েছে, তবে আজকে যাত্রী চাপ কিছুটা কম পরিলক্ষিত হচ্ছে। ভাড়া অন্যান্য সময় 300-400 এরকম থাকে, কিন্তু ঈদের সময় এবার ঠিকই আছে। সরকারি যে নির্ধারিত ভাড়া আছে তার চেয়েও 100 টাকা কম আছে। উজ্জ্বল, ঈদে যারা বাড়ি যাবেন তারা মোটামুটি সবাই চলে গিয়েছেন, ফলে এখন কিন্তু সড়কে একদমই যানজট নেই। তবে এখনো যারা যাচ্ছেন তারা বলছেন যে ভাড়া কিন্তু বেশি আছে। তবে রেল ও নৌপথেও নেই তেমন ভিড়। বাস, ট্রাক, ট্রেন, জলে কিংবা আকাশপথ সবই মাধ্যম মাত্র। সবার উদ্দেশ্য ঈদ উদযাপন, যার গন্তব্য পুরোপুরি অভিন্ন। আমাকে যাইতে লাগবে, যাবো কই আসছি, আর ঘুরে যাওয়ার চিন্তা নাই। 1200-1400 টাকার নিচে টিকিট দিচ্ছে না, যাওয়া তো লাগবে, যে কোনো ভাবে ব্যবস্থা তো করা লাগবেই। তেমন টাকা নাই যে আমি 1000 বা 1200 টাকা ভাড়া দিয়ে আমি দেশের বাড়িতে যাবো। কেটে কেটে যাতে হবে, তাছাড়া তো আমার বাড়ি যাতেই হবে। সিট চাই 1200 টাকা 1500 টাকা ভাড়া, গাড়ি ঘোড়া না পাই আমরা এই যে ডিস্ট্রিক্টে যাইতেছি বাড়িতে। উজ্জ্বল, ঈদ আসলেই সবাই বাড়ির দিকে ছোটেন, কিন্তু এই যে বাড়িতে যান তারা অনেকেই দেখা যায় অতিরিক্ত ভাড়ার কারণে পিকআপ কিংবা ভ্যানে করে যাচ্ছেন প্রিয়জনের কাছে, এবং রেলের টিকিট না পাওয়ায় আক্ষেপে পড়েছেন কিন্তু অনেকেই। এখন দুপুরে নিয়ে থাকছে প্রতিবেদন, পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ এবং আমি শম্পা বিশ্বাস। পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার জেরে এবার ক্ষতির মুখে পর্যটন খাত। সবচেয়ে বেশি পর্যটক হারাতে পারে বান্দরবান। শুধু 3 পার্বত্য জেলায় পর্যটন থেকে আয় হতে পারে 5 থেকে 7 হাজার কোটি টাকা। জিডিপিতে যে এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পর্যটনের যে অবদানটি ছিল সেটির পরিমাণ কিন্তু কম। 200 কোটি টাকা শুধু ঈদের সময় আসে, অন্য বছর সময় আসে। যে ঘটনাটা সময়টা হয়তো খারাপ, কারণ ঈদের সময় একেবারে পর্যটনের পিক সময় এ সময় ঘটিয়েছে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। একদিকে শক্তি প্রয়োগ করতেই হবে, কিন্তু সেই সঙ্গে সমস্যার একটা রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়া খুবই জরুরি। এখন দুপুরে নিয়েও থাকছে প্রতিবেদন, তবে শুরুতেই ঈদের আগের দিনের স্বাভাবিক ঈদযাত্রা প্রসঙ্গ। রাত পোহালে এই কাল পবিত্র ঈদ উল ফিতর। বেশিরভাগ মানুষ বাড়ি চলে যাওয়ায় আগের দিন আর তেমন চাপ নেই সড়ক, রেল ও নৌপথে। ঈদযাত্রার সবশেষ খবর জানাবো। সহকর্মীরা আছেন বিভিন্ন জায়গায়। মুন্নাফ রশিদ রয়েছেন গাবতলী থেকে, কমলাপুর থেকে, আজহার লিমন ও সদরঘাট থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব। শুরুতেই মুন্নাফের কাছে যাচ্ছি। মুন্নাফ, জানাবেন যে উত্তরবঙ্গগামী মহাসড়কে এই মুহূর্তে কোনো যানবাহনের চাপ রয়েছে কিনা, আর ঈদযাত্রা কেমন দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমি ঠিক গাবতলীতে রয়েছি। গাবতলীর যে মোড়টি রয়েছে এটি দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আসলে ঈদের ঠিক একদিন আগের চিত্র এটি। কেননা ঈদের সময়ে যে যাত্রীদের চাপ থাকে, গাড়ির চাপ থাকে, সেই চাপে কিন্তু এই মোড়টিতে ব্যাপক একটি জটলা তৈরি হয়। বিশেষ করে ট্রাফিক পুলিশের যারা নিয়োজিত আছে তারা কিন্তু যে যানজট নিরসনের কাজে নিয়োজিত থাকেন যারা, তারা কিন্তু এইগুলো সবসময় তৎপর থাকেন, তারপরেও কিন্তু শৃঙ্খলার ভিতরে আনতে পারেন না। সেই জায়গাটি এখন দেখা যাচ্ছে যে পুরোপুরি ফাঁকা, এবং ঈদের যে চিত্র থাকে ছুটিতে গেলে শহর ফাঁকা হয়ে যায়, সেরকম একটি চিত্র কিন্তু আমরা গাবতলীতেই দেখতে পাচ্ছি। অর্থাৎ গাবতলী থেকে যে রংপুর বা দক্ষিণ পশ্চিমাঞ্চল গামী যেসব গাড়িগুলো ছেড়ে যায় সেসব গাড়ির চাপ একবারেই নেই। এবং আপনাকে দেখাতে চাই যে রাস্তার পাশে যেসব গাড়িগুলো রয়েছে তারা কিন্তু যাত্রী সংকটে রয়েছে। বিশেষ করে যাত্রীদের তারা কিন্তু বিভিন্ন হাকডাকের মাধ্যমে যাত্রী নেয়ার চেষ্টা করছেন, এবং যাত্রী নিয়ে তারা কিন্তু ঢাকা ত্যাগ করার জন্য কিন্তু অপেক্ষা করছেন এবং অতিরিক্ত সময় ব্যয় করছেন। রাস্তার বিষয়গুলো যদি বলি, রাস্তায় কিন্তু আমরা খুব বেশি জ্যাম দেখিনি। আমি চন্দ্রা পর্যন্ত গিয়েছি, গাবতলীতে এখন রয়েছি, আমি নবীনগরে গিয়েছি, চন্দ্রা গিয়েছি, সেখানে কিন্তু কোনো ধরনের জটলা দেখিনি। যেসব গাড়ি যাচ্ছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি। এবং যেসব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে তারা কিন্তু এই বিভিন্ন ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে।
কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা সবসময় দেখেই যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সড়কে ঈদের যাত্রার খবর, এবং আমরা একটু ট্রেনে বাড়ি ফেরার খবর জানতে চাই। সহকর্মী আজহার লিমন আছেন কমলাপুরে, সেখানে তার কাছ থেকে সর্বশেষ পরিস্থিতি জানতে চাই। আজহার লিমন। সড়কের মতো মুন্নাফ ট্রেনেও আমরা স্বাভাবিক পরিস্থিতি দেখছি। জানেন যে আজ সব মিলিয়ে 66টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে এই ঘরে ফেরা মানুষদের নিয়ে। তো আমরা দেখেছি যে এখন পর্যন্ত প্রায় 30টি ট্রেন ছেড়ে গেছে, এর বেশিরভাগই হলো আন্তনগর ট্রেন, প্রায় 23টি ট্রেনের মধ্যে আন্তনগর। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো চট্টলা এক্সপ্রেস, এটি 1:45টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল, দেখছি যে এই ট্রেন মোটামুটি 15 থেকে 20 মিনিট দেরি করছে। এর পাশে আছে কালনা এক্সপ্রেস, এটি সিলেটগামী একটি ট্রেন, এটি 3:05 আগে ছাড়বে। আমরা এই মানুষদের সঙ্গে যে কথা বলছি এবং আপনারা স্ক্রিনেও দেখছেন যে ঈদ যাত্রার যে চিত্রটা শেষ দিনে কিন্তু একদমই সেটি নেই, এবং যেটা আমরা বলছিলাম যে এই মানুষেরা এই অপ্রত্যাশিত ঈদ উপহার মনে করছে। এই যারা আজকে ফিরছেন তাদের অনেকেরই আসলে পরিকল্পনা ছিল না আজকে বাড়ি যাওয়ার, কিন্তু যেহেতু 30টা রোজা হচ্ছে এবং আগামীকাল ঈদ চলে গেছে, যেই কারণে তারা ভাবছেন যে রাস্তা ফাঁকাই তো আছে, নির্বিঘ্নে যাওয়া যাবে, এই কারণেই তারা ট্রেনে চেপে বসছেন। এবং জানেন যে গতকাল রাত 9টার দিকেই কিন্তু এই রেলের পরিষেবাগুলো চালু রাখার জন্য টিকিটগুলো ছেড়ে দেওয়া হয়েছে, এবং যেটি আমাদের এই কমলাপুর থেকে জানানো হলো যে আসলে পশ্চিমাঞ্চলের টিকিট রাতের বেলায় শেষ হয়ে গেছে, কিন্তু পূর্বাঞ্চলে কিন্তু অনেকটা ভিড়ভাট্টা কম, এবং সকালবেলা থেকে এখন পর্যন্ত পূর্বাঞ্চলের অনেকগুলো ট্রেনে কিন্তু আসন ফাঁকা রেখে ছেড়ে গেছে। তো এই ছিল মোটামুটি কমলাপুর থেকে মানুষের ঈদযাত্রার খবর আমার কাছে। আমরা একটু সদরঘাট লঞ্চ টার্মিনালে যেতে চাই, সেখান থেকে দক্ষিণাঞ্চলের একটা বড় অংশ মানুষ ঢাকা ছাড়েন, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। এই মুহূর্তে ওইখানকার চিত্র আপনি কেমন দেখছেন? আমরা আসলে সড়কের বা ট্রেনের চিত্র আজকে সারাদিন ভরে জানছিলাম যে আজকে অধিকাংশ আসন ফাঁকা রেখে কিন্তু সেই গাড়িগুলো গন্তব্যে যাচ্ছিল। একই চিত্র কিন্তু সেই সদরঘাটে, সেটা কিন্তু আমরা সকালে 8টা পর্যন্ত কিন্তু দেখেছি যে মানুষের ভিড়ভাট্টা ছিল, কিন্তু যত সময় গড়িয়েছে সেটা কিন্তু বেশ মানুষ কিন্তু কমেছে। অর্থাৎ শেষ দিনে যেই অন্যান্য বছর আমরা অন্যান্য বছর যে পরিমাণ মানুষকে আমরা দেখি যে উপচে পড়া ভিড়, সেটা কিন্তু গত বছর এই 2 বছর আসলে দেখা যাচ্ছে না। যদি একটু জানাতে চাই যে গতকালকে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে যেহেতু চাঁদ ওঠেনি, ফলে আরও একদিন সময় কিন্তু পাওয়া গেছে, ফলে গতকালকে রাতে যারা যাননি তারা কিন্তু আজকে সকাল নাগাদই তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে চলে গিয়েছেন। এবং আমরা আসলে লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে আজকে সারাদিনে তাদের আসলে প্রায় 100টি লঞ্চ চালানোর মতো আসলে ক্ষমতা রয়েছে, ফলে বলাই যায় যে যত পরিমাণ মানুষ আসলে সদরঘাটে আসবেন, অর্থাৎ 1 থেকে 1.5 লাখ কিংবা 2 লাখ পর্যন্ত মানুষ কিন্তু এই সদরঘাট থেকে তারা গন্তব্যে নিয়ে যেতে পারবেন বলে তারা আশা করছেন। যদিও ভাড়া নিয়ে আসলে কয়েকজন যাত্রী বলছিলেন যে একটু বেশি ভাড়া নিয়ে হচ্ছে, তবে অধিকাংশ যাত্রী আসলে স্বস্তি প্রকাশ করেছেন যে যেহেতু লঞ্চগুলো খালি, ফলে বেশি ভাড়া তারা চাইতেও পারছেন না। এর বাইরে আসলে আমরা লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে বিআরডব্লিউটি থেকে তাদেরকে ভাড়ার জন্য একটি চার্ট কিন্তু সরবরাহ করা হয়েছে, সেই চার্টের বাইরে তারা কিন্তু আসলে ভাড়া তারা নিচ্ছেন না। এর বাইরে যদি জানাতে চাই যে আজকে 2টার আগ পর্যন্ত প্রায় 34 থেকে 35টি লঞ্চ কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে, এবং এর বাইরেও বিকেল এবং রাতের মধ্যে কিন্তু আরও প্রায় 50-এর অধিক, 50 থেকে 60টির মতো লঞ্চ কিন্তু এখান থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেটা যাত্রীদের উপর নির্ভর করছে যে আজকে রাত পর্যন্ত কি পরিমাণ যাত্রী আসলে সদরঘাটে আসবেন কিংবা যাওয়ার জন্য তারা এখানে ভিড় জমাবেন, সেটা কিন্তু নির্ভর করছে। আমরা এখানকার যারা আসলে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কি রয়েছে কিংবা অন্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা। তারা যেটা বলছেন যে গত কয়েকদিন আসলে ভিড়ের মধ্যেও
সেই পরিস্থিতি কিন্তু স্বাভাবিক ছিল এবং আজকে দুপুর পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি স্বাভাবিক এবং লঞ্চগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে অন্য কোনো বাহনে করে কিংবা ট্রলারে কিংবা নৌকায় করে যদি কোনো যাত্রী আসে তাদেরকে পথে না ওঠানোর ব্যাপারে। তো সব মিলিয়ে আজকে বলা যায় যে যাত্রীদের ভিড় আসলে তেমন নেই, তবে সেটা সন্ধ্যা নাগাদ কিছুটা বাড়তে পারে বলে আশা করছে এই নৌঘাট কর্তৃপক্ষ। তো সদরঘাট থেকে এই ঈদযাত্রা সবশেষ ছিল এই পরিস্থিতি। সড়ক, রেল, নৌপথ থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাতে গাড়ির চাপ থাকলেও সকাল থেকে এখন পর্যন্ত অনেকটাই ফাঁকা, স্বস্তিতে ঘরমুখ মানুষ। কালীহাতি থেকে ঈদযাত্রার খবর জানিয়েছেন কাউসার আহমেদ। রাত পোহালেই ঈদ, এই ঈদের শেষ মুহূর্তে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতির পৌলি এলাকায়। এই এলাকার কয়েকজন চালক ও যাত্রীরা বলছেন তারা স্বাভাবিক সময়ের চেয়েও একটু বেশি গতিতে তারা উত্তরাঞ্চলে যেতে পারছেন। আমি সকাল থেকে এই মহাসড়কের কয়েকটি পয়েন্ট ঘুরে দেখেছি। এই মহাসড়কে কোথাও কোনো যানজট নেই, তবে স্বাভাবিক সময়ের চেয়ে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা খুবই কম। এদিকে কিন্তু গতকাল বিকেল পর্যন্ত প্রায় 16.5 ঘন্টার মতো থেমে থেমে এই মহাসড়কে প্রায় 35 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছিল। তখন কিন্তু উত্তরাঞ্চলের ঘরমুখ মানুষের চরম ভোগান্তি পোহাতেও হয়েছে। আজকেও ঘরমুখ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তারা কিন্তু অভিযোগ করেছেন যে আজকেও তারা বাড়তি ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। আর ঘরমুখ মানুষকে কিন্তু খোলা ট্রাক ও পিকআপে করে কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে। গত 24 ঘন্টায় বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে প্রায় 48,000 যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে 3,34,00,000 টাকার মতো। আরেকটি তথ্য জানিয়ে রাখা ভালো যে প্রতি মিনিটে কিন্তু বঙ্গবন্ধু সেতুতে প্রায় 33টির অধিক যানবাহন পারাপার হয়েছে। আমার সাথে কথা হয়েছে কয়েকজন পুলিশ সদস্যের সাথে। তারা বলছেন যে সকাল থেকেই এই মহাসড়কে যানবাহনের চাপ খুবই কম, স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত গতিতে এই মহাসড়কে যানবাহন চলাচল করছে। তো এই ছিল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঈদযাত্রার সর্বশেষ তথ্য। ঈদের আগের দিনে যাত্রী চাপ কম, নেই তেমন বিলম্ব, প্রায় ফাঁকা ট্রেনের কামরা, তবু যেন কাউন্টারে ভোগান্তির নিয়তি। লাগবে দুটি, কিন্তু কয়েক গুণ বেশি টিকিট নিতে বাধ্য করার অভিযোগ করেছেন স্ট্যান্ডিং এর যাত্রীরা। কমলাপুরের রেলওয়ে স্টেশনের কাউন্টারে গিয়ে দেখা গেছে এমন চিত্র। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত টিকিট বিক্রয়কর্মী। আর জানাচ্ছেন আজহার লিমন। কমলাপুর রেল স্টেশনে এই কমিউটার ট্রেনের টিকিট কাটার বুথ যেন বাতির নিচে অন্ধকার। ঈদের আগের দিনে ট্রেনের বেশিরভাগ কামরাই ফাঁকা, তারপরও যারাই টিকিট কাটতে আসছেন তাদের কয়েক গুণ বেশি দামে টিকিট কিনতে বাধ্য করা হচ্ছে। যেমন নাসির হোসেনের কথাই ধরা যাক। তার জামালপুর কমিউটার ট্রেনে 2টি আসন প্রয়োজন হলেও তাকে দেয়া হয়েছে 5টি টিকিট। খোঁজ নিয়ে জানা গেল প্রায় সব যাত্রীর সঙ্গেই এমন ঘটনা ঘটছে। আমি টিকিট কাটছি লোকে 2 সিটের জন্য, তো সে আমরা দিতে আছে 5টা টিকিট। এটা আমাদের সিস্টেমই এরকম, ঈদের পর পর্যন্ত, ঈদের 2 দিন পর পর্যন্ত আপনার এইভাবেই নিতে হবে। কিন্তু এর কারণ কি জানতে চাইলে অভিযোগ অস্বীকার করেন দায়িত্বরত এই টিকিট বিক্রয় কর্মী। টিকিট যদি না লাগে সবগুলা ফেরত দিয়ে দেবেন। আপনি যাবেন না, তো তাই টিকিট দিয়ে দেন। কেন যাবেন না? ওইগুলো দেন সবগুলো, হ্যাঁ ফেরত দিয়ে দেন। যদিও এক পর্যায়ে যাত্রীদের কাছ থেকে ফেরত নেন টিকিটগুলো, কিন্তু নতুন সংকট শুরু হয় তারপরই। টিকিটগুলো সরিয়ে রেখে বলা হচ্ছে কোনো আসনই আর ফাঁকা নেই ট্রেনে। এই পর্যায়ে টিকিট বিক্রি নিয়ে এমন স্বেচ্ছাচারিতার ঘটনা জানানো হয় স্টেশন ম্যানেজারকে। এরপরই আবার টিকিট পেতে শুরু করে ভুক্তভোগী নিম্ন আয়ের এই মানুষেরা। কয়টা চাইছিলেন? 4টা চাইছিলাম, আগে 4টা চাইছিলাম, 5টা দিছিল, এখন 4টাই দিছে। ভাই আপনাদের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা না হলে আমরা টিকিট কখনো পাইতাম না। প্রথম লাইনে দাঁড়াইছিলাম, একটা কাটে 6টা, আমি লোক হয়েছি একজন, আমি 6টা টিকিট কেন কাটবে? আমি ওদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছি, ওরা বলছে যে না এরকম হওয়ার নাম, যে লোকটা ছিল ওকে ক্লোজ করে নিয়ে নিচ্ছে। ওর বিরুদ্ধে যদি অভিযোগটা আসেন আমি ওদের কর্তৃপক্ষের কাছে জানাবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা করব। প্রান্তিক খেটে খাওয়া মানুষের পকেট কাটা বাদে ঈদের আগের শেষ দিনে ঢাকা ছাড়ার যাত্রায় কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে তেমন ভোগান্তি চোখে পড়েনি। ঈদের ছুটির মধ্যে পড়ে যাওয়া এদিন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস ছাড়া 65 জোড়া নিয়মিত আন্তনগর, লোকাল ও কমিউটার ট্রেনের সঙ্গে একটি স্পেশাল ট্রেনও চলছে। আজহার লিমন, এখন ঢাকা। এদিকে বেশিরভাগই ঢাকা ছেড়েছেন, তবে যানজট ও ভোগান্তি এড়িয়ে ঈদের আগের দিন বাড়ি যাওয়ার আনন্দই আলাদা বলছিলেন সড়ক, রেল, নৌপথের যাত্রীরা। পরিবার পরিজন নিয়ে সহজেই বাড়ি যেতে আজ তেমন সমস্যা হচ্ছে না।
এর পরে ছুটি যদি বেশি হয় এই কাজও হয়, এই সুবিধার জন্য আমি আর কি একেবারে ছুটি ঈদের কাছাকাছি নিলাম। মনে হচ্ছে যে আজকে রাস্তা ফাঁকা আছে, এইটা মনে করে আর কি যাচ্ছি। বাড়িতে সবার সাথে ঈদ করে অন্যরকম একটা আনন্দ, কষ্ট হইলেও আর কি যাইতে হবে। যাত্রী সংখ্যা সম্ভবত কম, তার জন্য একটু আরামে আর কি যাচ্ছি। টিকিট পাই নাই, আর আজকে আসছি, যদি টিকিট পাই তাহলে তো আজকে যাচ্ছি, আর যদি না পাই তাহলে বাসায় যাবো। আমাদের অফিস ছুটি হয়েছে গতকালকে, ঠিক আছে, আর তার আগেও অনেক জামজট ছিল রাস্তাঘাটে, বাসে কাছে নিয়ে যাওয়া খুব ঝামেলা হবে, যার কারণে আজকে দিনটা বাইছে নিয়ে আর কি। আজকে ছুটি পেয়েছি তাই আমি আজকে যাচ্ছি ট্রেনে। এখন ট্রেনে আছি, আজকে আরো যানজটও কম আছে। আজকে যারা যাচ্ছে তাদের বেশিরভাগেরই অপ্রত্যাশিত যাত্রা। ভিড় কম, অনেক আনন্দে রিল্যাক্সে বাচ্চা নিয়ে বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব। বাচ্চা থাকবো না, অনেক কান্নাকাটি করে বাবার সাথে দেশে যাইবো। মোটামুটি জ্যামজুম কম আছে, ভালোই লাগতেছে, ফিরিতে যাইতেছে। কালকে তো অনেক কষ্ট হয়ে যাইতে অনেকেরই। প্রতিবারের মতো এবারও মাত্রাতিরিক্ত বাস ভাড়ায় অনেকেরই ঈদ যাত্রায় পার্থক্য করে দিয়েছে। বিশেষ করে নিম্নবিত্ত ও শ্রমজীবীরা কম খরচে প্রিয়জনের কাছে গেছেন ঝুঁকি নিয়ে ট্রাক কিংবা পিকআপ ভ্যানে করে। বাসের ছাদে কিংবা ট্রেনে ঝুলেও গিয়েছেন অনেকে। ট্রেনের টিকিট না পাওয়ার আক্ষেপেও পড়েছেন কেউ কেউ। আহাদ আহমেদের ক্যামেরায় সেই গল্প তুলে ধরছেন মুন্নাফ রশিদ। যে ট্রাকে মালামাল টানার কথা তা এখন মানুষে ঠাসা। গাবতলী থেকে আমিনবাজার হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলের এই মহাসড়কে দেখা গেল ট্রাকে চেপে বাড়ি ফেরা মানুষের এমন দৃশ্য। এসব বাহনের অধিকাংশ যাত্রী খেটে খাওয়া মানুষ কিংবা গার্মেন্টস কর্মী। বাসের অতিরিক্ত ভাড়া আর টিকিট প্রাপ্তির বিড়ম্বনা এড়িয়ে ঘরে ফিরতে তাদের এমন তাড়া। স্বল্প আয়ের সব মানুষগুলো আপনজনের কাছে ফিরছেন ঠিকই, কিন্তু খালি হাতে নাকি কিনেছেন কিছু। দিনাজপুরে গাড়ি দেখি আগে, না পারে তো রংপুরে গাড়ি দেখবো আগে, না লোক আছে সাথে, যখন অত ভয় নাই, নিশ্চিন্তে থাক। তার নিশ্চিন্ত থাকার এই আবেদন 350 কিলোমিটার দূরে অপেক্ষায় থাকা উদ্বিগ্ন স্বজনের সান্ত্বনা। দিনাজপুর যাবেন শিরিন বেগম। বাড়তি টাকায় বাসের টিকিট না কিনে রাস্তার ধারে বিকল্প বাহনের অপেক্ষা। তবে 2 ঘন্টায়ও মেলেনি কোনো বাহন। মানে জাতি হোক আমাকে যাইতে লাগবে, যাবো কই আসছি, ঘুরে যাওয়ার চিন্তা নাই। গার্মেন্টস কর্মী গাইবান্ধার রেহানা বেগমের গল্প অনেকটা একই। ঈদের কেনাকাটায় বাড়তি খরচ, তার উপর দ্বিগুণ বাসের টিকিট। তাই সাধ্যের কাছে হার মেনেছেন ঠিকই, তবুও ট্রাকে কিংবা বাসে ফিরতে হবে বাড়ি। আমরা 3 দিন হলো ঘুরতেছি, আর 1200-1400 করে টাকা টিকিট চাচ্ছে। 1200-1400 টাকার নিচে টিকিট দিচ্ছে না। যাওয়া তো লাগবে, যে কোনো ভাবে ব্যবস্থা তো করা লাগবেই, এখানে তার বসে এভাবে থাকা যাবে না। যে শহর দিয়েছে আয়ের উৎস, কর্মের ঠিকানা, জীবন জীবিকার তাগিদে বছরের পর বছর যেখানে টিকে থাকা, সেই পরিবেশ ছেড়ে শত কষ্টে হলেও খোলা আকাশ আর মুক্ত বাতাসে ছুটে চলা নারীর টানে আপন ঠিকানায়। বাস, ট্রাক, পিকআপ ভ্যানে যে যেভাবে পেরেছেন সেভাবেই ছুটেছেন। রিক্সা চালাই ঢাকা, এখন তখন টাকা নাই যে আমি 1000 বা 1200 টাকা ভাড়া দিয়ে আমি দেশের বাড়িতে যাব। ওই গাড়িতে 1000-1200 টাকা ভাড়া চায়, যার কারণে এই গাড়িতে চাপছি, বউ পোলাপান নিয়ে দেশে যা ঈদ করবো, এই তো কথা। দেখি ঢাকা তো আর ইচ্ছার গাড়ি পাওয়া যায় কিনা, কেটে কেটে যাতে হবে, তাছাড়া তো আমার বাড়ি যাতেই হবে। আমার পয়সা পাতি কম, আমরা কেনাকাটা করতে পারি না। বাড়িতে যায় যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে কেনাকাটা কিন্তু করুন। যাই কিছু রান্না বান্না করবো, বাপ মা তাদের সাথে একটা বসে খাবো, এই জন্য যাচ্ছি। দেশের বাড়ি যাচ্ছি, বাবা মা ভাই বোন সবাই এখানে ঈদ করার নিগে গাড়িতে গেলাম। সিট চাই 1200 টাকা 1500 টাকা ভাড়া, গাড়ি ঘোড়া না পাই আমরা এই ডিস্ট্রিক্টে যাইতেছি বাড়িতে। দেশে কখনো ঈদ যাত্রা পুরোপুরি স্বস্তি দেয়নি, এবারও নেই তার ভিন্নতা। স্বাভাবিক সময়ে চাপ কম থাকলেও ঈদে পোশাক কারখানা ছুটির পর যাত্রীদের যে ঢল নামে তা ছেয়ে যায় সড়কে, মহাসড়কে। সাভার, গাজীপুর ও এর আশপাশে পোশাক শ্রমিকের সংখ্যা বেশি থাকায় এ পথের চিত্র বরাবরই এমন। তবে পদ্মা সেতু হয়ে ঢাকা, খুলনা, চট্টগ্রাম কিংবা ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের স্বস্তি দিয়েছে এবারের ঈদে। সবার সাথে একসাথে ঈদে আনন্দ করবে, এই জন্যই তো যায়। যতই ভাড়া নিয়ে ভাবে না, সবাই বাড়ি যাচ্ছে যার যার মধ্যে ঈদ করতে, তো এটা মেনে নিতে হবে, কারণ সবাই একসঙ্গে ঢাকা ছাড়তে গেলে জ্যাম পড়বে। সদরঘাটের ভিড় আগের মতো নেই এখন। যদিও চিরচেনা জৌলুস হারিয়েছে, তবুও থেমে থাকেনি নদীপথের যাত্রা। তবে বাদুরঝোলার তিক্ত ঐতিহ্য বদলায়নি
ট্রেন যাত্রায়। ঝুঁকি আছে ছাদে, তবু তা কে মানে? আর চাপাচাপি ঠেলাঠেলির দৃশ্য যেরূপ ট্রেনের চিরচেনা। এখন কষ্ট করে ছাদে যাচ্ছি, বুঝছেন? আমরা টিকিট সিট পাই নাই, সিট কবে চালাচ্ছে 3টা বাজে। এসব দেখেও তা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কি কর্তব্য বিমূঢ়। যাত্রীর চাপ ঠেকাতে আমরা হিমশিম খেয়েছি। আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, টিটিটিসিগণ আছেন, যারাই চেক করেছেন। আসলে এই যে যাত্রীকে তো আসলে ফোর্স করে মারা বা অ্যাসল্ট করা যায় না। আমরা চাই যে কেউ ছাদে না যাক, ছাদে ইঞ্জিনে বাফারে আসলে ভ্রমণ করা ঠিক নয়। যাত্রী সচেতন হওয়া উচিত। ভোগান্তিগুলো জমা থাক হৃদয়ে, ক্লান্তি সব ধুয়ে মুছে যাক নিরাপদ ভ্রমণ আর গন্তব্যে পৌঁছে প্রিয়জনের হাসি মুখে। উৎসবের নেই যেমন সীমানা, তেমনি পথের ক্লান্তি কখনো দূরত্ব কমায় না, যার জন্য দায়ী একমাত্র ভোগান্তি আর অব্যবস্থাপনা। তাই শত ক্লান্তি আর ভোগান্তি উপেক্ষা করে বাড়ি ফেরার যে তাড়না, তা মানুষকে দেয় উৎসব উদযাপনের বাড়তি প্রেরণা। বাস, ট্রাক, ট্রেন, জলে কিংবা আকাশপথ সবই মাধ্যম মাত্র। তাই যাত্রার বাহনে ভিন্নতা থাকলেও সবার উদ্দেশ্য ঈদ উদযাপন, যার গন্তব্য পুরোপুরি অভিন্ন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। কিছু কিছু সম্পর্কের খোলসটা শক্ত অবরুদ্ধ, আবার ভেতরটা ততটাই পরিশুদ্ধ। ঠিক যেমন ওপরে দৃঢ়তা আর ভেতরে শুদ্ধতা নিয়ে আপনার অনুভূতি ঘেরা আবাসন যুগের পর যুগ ধরে আগলে রেখেছি আমরা SSRN, where quality comes first। পার্বত্য এলাকায় পর্যটকের কাছে সবচেয়ে প্রিয় বান্দরবান। 3 জেলায় পর্যটন খাতের ব্যবসায় প্রায় অর্ধেকই হয় দেশের সবুজ স্বাদ খ্যাত এই জেলায়। তবে KNF-এর হামলার ঘটনায় এবারে ক্ষতির মুখে পড়বে পাহাড়ের পর্যটন। বিশেষজ্ঞরা বলেন, দ্রুত এই সমস্যা সমাধান করা না হলে স্থায়ীভাবে পর্যটক হারাতে পারে বান্দরবান। এজন্য শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিকভাবে সংকটের সমাধানের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত হলে বছরে 5 থেকে 7 হাজার কোটি টাকা আয় সম্ভব। আরও জানাচ্ছেন নাইমাবির। যারা 5 দিনের মানে ট্যুর প্যাকেজ ছিল সেটা কিন্তু কমে এখন 3 দিনে চলে আসবে। অনেকেই হয়তো এখন কক্সবাজার থেকে ঘুরে আবার ঢাকায় ফেরত আসবে। তো সেই জায়গাটি থেকে আমরা মনে করি যে ওভারঅল বাংলাদেশের জিডিপিতে যে এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে পর্যটনের যে অবদানটি ছিল সেটির পরিমাণ কিন্তু কমবে। এখান থেকে তো প্রচুর আয় হয় এবং বলা যায় যে ঈদের সময় প্রায় 150 থেকে 200 কোটি টাকা এবং জেলা প্রশাসন এবং অন্যান্য আমাদের যে স্থাপনাগুলো আছে সেখান থেকে হিসাব অনুযায়ী প্রায় 150-200 কোটি টাকা শুধু ঈদের সময় আসে, অন্য সময় তো আসে। যে ঘটনাটার সময়টা হয়তো খারাপ, কারণ ঈদের সময় একেবারে পর্যটনের পিক সময়, ঈদ তো একটা পর্যটনের পিক সময়, সে সময় ঘটিয়েছে, এটা আসলে অনাকাঙ্ক্ষিত। দ্রুত এই সমস্যা সমাধান করা না গেলে তৈরি হতে পারে আস্থার সংকট, তাতে স্থায়ীভাবে পর্যটক হারাতে পারে বান্দরবান। পর্যটন উন্নয়নের অন্যতম পূর্ব শর্ত হলো নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটকদের মনে নিরাপত্তা সংক্রান্ত একটি আস্থা তৈরি করা। তো আমরা দেখি যে বিভিন্ন সময় যখন হচ্ছে এই ধরনের অস্থিরতাগুলো তৈরি হয়, পর্যটকদের মধ্যে একটি আস্থার সংকটের জায়গা কিন্তু তৈরি হয়। এই ধরনের অস্থিরতা যদি বারবার ঘটতে থাকে তাহলে পর্যটকরা তারা যেভাবে হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় ঘুরতে যায় সেখানে যাওয়ার প্রবণতা কিন্তু কমে যাবে। কৌশলগত শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিকভাবে এই সংকটের স্থায়ী সমাধানের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। এজন্য স্থানীয়দের সমর্থন আদায়েরও পরামর্শ তাদের। তবেই পর্যটক পাবে
পাহাড়ি এলাকা। একদিকে শক্তি প্রয়োগ করতেই হবে, কিন্তু সেই সঙ্গে আমাদের এই সমস্যার একটা রাজনৈতিক সমাধান খুঁজে পাওয়া খুবই জরুরি। এই সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীকে আমাদের পক্ষে আনার চেষ্টা। মনে করেন ধরেন এটা কিন্তু সব ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন উপজাতির ক্ষেত্রে দেখা যায়, আমরা যাকে উন্নয়ন বলি তারা কিন্তু অনেক সময় সেটাকে উন্নয়ন বলে না। পার্বত্য চট্টগ্রাম সংযোগ সড়ক যেটা হচ্ছে, সেটা হলে পরে এই পুরো পার্বত্য চট্টগ্রামের মধ্যে একটা, আমি বলবো যে পর্যটনের একটা বিপ্লব ঘটবে। পাহাড়ে বর্তমানে যেই সেখানে পর্যটন শিল্পের যে বিকাশ সেটা বাধাগ্রস্ত হয়, ফলমূল উৎপাদন, অর্থনৈতিক যে অ্যাক্টিভিটিস সেটা যেন একটা অস্থিরতার, অনিশ্চয়তার মধ্যে পড়ে। প্রতি বছর ঈদ ঘিরে পার্বত্য চট্টগ্রামে ছুটি কাটাতে যায় প্রায় 2 থেকে 2.5 লাখ ভ্রমণ পিপাসু। বান্দরবানের ঘটনায় তাই পর্যটকদের বাড়তি নিরাপত্তার দাবি খাত সংশ্লিষ্টদের। নাইম আবির, এখন, ঢাকা। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এখনও ঢাকা ছাড়ছেন নগরবাসী। ফাঁকা রাজধানীতে এই সুযোগে ঝুঁকি বাড়ে চুরি ছিনতাইয়ের। ঈদের ছুটিতে শহর ছেড়ে গেলেও জানমাল নিয়ে এক ধরনের উৎকণ্ঠা থেকে যায়। এমন অবস্থায় ডিএমপি কমিশনার নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, ঈদের ছুটিতে নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনও নিচ্ছে বাড়তি সতর্ক ব্যবস্থা। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। ঈদ আসন্ন, কমছে মানুষের ব্যস্ততা, গ্রামে ফিরছে মানুষ, ফাঁকা হচ্ছে ঢাকা। গুলশানেরই সড়কের নীরবতা শহরের ঈদের ছুটির বার্তা দিচ্ছে। কর্মব্যস্ত নগরীতে নেই যানবাহনের চাপ। সড়কের পাশেই গ্রিনডেল ইন্টারন্যাশনাল স্কুল। এখানেই 18 বছর ধরে নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছেন এই প্রহরী। ঈদের ছুটিতে স্কুলের গেটেই কাটিয়ে দেন তিনি। চুরি ছিনতাইয়ের ঘটনার অভিজ্ঞতা না থাকলেও বাড়তি সতর্ক থাকার কথা বললেন তিনি। সব বন্ধ থাকে তো, নীরব, কোনো লোকজন আসা যাওয়া হয় না, তার জন্য একটু সতর্ক থাকতে হয়। শহরের বড় বড় অ্যাপার্টমেন্টগুলো নিরাপত্তার দায়িত্বে কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তাই ঈদের ছুটি মেলে না তাদের। বাসা ফাঁকা হওয়ায় নজরদারি রাখতে হয়, কারণ এ সময় চুরির প্রকোপ বাড়ে। একটু খারাপ লাগে কি, আমাদের যে সহকারীকে, আমাদের যে বন্ধু বান্ধব তারা চলে যায়, তখন আমাদেরকে একটু কয়ে যে না, ওটা থাকলেও হয়তো ভালো লাগতো। ভাড়াটিয়ারা ছুটিতে গেলেও বাড়িওয়ালারা পানির ট্যাপ, গ্যাসের লাইন বন্ধ রেখে যেতে বলেন। সব ধরনের দুর্ঘটনার ব্যাপারেও সতর্ক থাকতে হয় তাদের। ইলেকট্রিসিটিগুলো দেখে যাবেন, গ্যাসের লাইনগুলো চেক করে যাবেন। দেখা যাচ্ছে গ্যাসের লাইন ছেড়ে রাখছে, গ্যাস তখন ছিল না, হট করে গ্যাস চলে আসছে। হ্যাঁ, পুরো বাসাটা দেখা গেছে গ্যাস হয়ে আছে। ওইটার কারণে দেখা গেছে যে আরও 5টা 7টা বা আরও যারা আছে তাদেরও প্রবলেম হতে পারে ওই গ্যাসটার কারণে। তো এই জিনিসগুলো আমরা মেসেজ দিয়ে সবাইকে বলে রাখি যে এই জিনিসগুলো টেক কেয়ার, জিনিসগুলো চেক করে আপনারা বের হবে। ঈদের আনন্দ বাড়াতে শহরের বহু মানুষ গ্রামে গেলেও উৎকণ্ঠা থেকে যায় বাসার নিরাপত্তা নিয়ে। তবে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলছেন, এ সময় চুরি ডাকাতি ঠেকাতে বিশেষ নিরাপত্তা দেবেন তারা। জনসাধারণকে পরামর্শ দিব যে তারা তাদের যে মূল্যবান জিনিসপত্র সেটির বিষয়ে নিজেরা সজাগ থাকবেন, সচেতন থাকবেন এবং পুলিশের পক্ষ থেকে স্পেশাল ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনে রাতে 24 ঘন্টা ছুটি শেষ হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে এবং সেটি স্পেশাল যে অ্যারেঞ্জমেন্ট সেটি আমরা সবসময় রেখে থাকি, এবারও আমরা সেটি রাখবো। ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস বলেন, বাসাবাড়ি সহ নাগরিকদের সুরক্ষায় ওয়ার্ড পর্যায় থেকে কয়েকটি দল নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে। ছুটিতে বাইরে চলে যাবে তারা যেন নিরাপদে আবার ফিরে আসতে পারে এবং তাদের সব আবাসন যেন নিরাপদ পায়, এর জন্য আমাদের কার্যক্রম থাকবে, আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবে এবং পুলিশ প্রশাসনের সাথে যৌথভাবেই। এখানে আপনারা জানেন যে কমিউনিটি পুলিশ একটি বড় ভূমিকা পালন করে থাকে, সকলকে নিয়ে আমরা কাজ করব। ঈদে গড়মুখ মানুষ শহর ছেড়ে দেওয়ার কারণে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা, আর এই সুযোগে শহরে বাড়ে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। তবে এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও পুলিশ বলছে নিজেদের জানমাল নিরাপদ রাখার জন্য নিজেদেরই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যারা শহর ছেড়ে গ্রামে যান তারাও থাকেন শহরের মালামাল নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে। জাহিদ হাসান, এখন, ঢাকা।
ঈদ আনন্দের বাড়তি যোগান দেয় নতুন পোশাক, গহনা, জুতা, যার বেশিরভাগের এই কেনাকাটা শেষ। তবে এখনও মার্কেটে ভিড় করছেন অনেকেই। সেই খবর জানাতে বসুন্ধরা সিটি থেকে যুক্ত আছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মরিন, শেষ দিকে কেমন জমলো বেচা বিক্রি জানাবেন। উজ্জ্বল, আজ 30 রমজান, তার মানে আজকে চাঁদ রাত, এবং চাঁদ রাতে কিন্তু অনেক ধরনের বেচা বিক্রি হয়, তার মধ্যে টুকিটাকি বেচা বিক্রি বেশি হয়। কিন্তু আমরা রয়েছি বসুন্ধরার দেশি দশে, যেখানে 10টি বিপণী বিতান এক ছাদের নিচে রয়েছে এবং নারী, পুরুষ, শিশু সকলের আসলে জামা কাপড় পাওয়া যাচ্ছে। যেহেতু ঈদটা একটু গরমে পড়েছে, তাই হচ্ছে মানুষ মূল ড্রেসের পাশাপাশি কিন্তু টপস, কুর্তি এসব দেখছেন, এবং টপস কিন্তু দেখছেন মানুষ, এবং হচ্ছে যেই দামে পাওয়া যাচ্ছে সেটা যদি আমি একটু বলি, যে টপস পাওয়া যাচ্ছে 1000 থেকে সর্বোচ্চ 2 থেকে 2500-এর মধ্যে, এবং যদি আমি 3 পিসের কথা বলি 1500 থেকে একদম সর্বোচ্চ 5 থেকে 7000-এর মধ্যে পাওয়া যাচ্ছে। এবং পুরুষদের যদি বলি, প্রধান অনুষঙ্গ ঈদের পাঞ্জাবি, শেষ দিকটায় আসলে পুরুষরা ঝুঁকছেন বেশি পাঞ্জাবিতে, যেহেতু আর হাতে সময় নেই, তাই যারা ঢাকায় ঈদ করছেন তারা একটু পরেই এসেছেন। যারা চাঁদ রাতে আসলে কেনাকাটা করতে পছন্দ করেন তারা একটু পরেই এসেছেন পাঞ্জাবিটা কিনতে। পাঞ্জাবির পাশাপাশি ছোট মানুষের জন্য জামা কাপড় রয়েছে, বিভিন্ন ধরনের কুর্তি এবং আরামদায়ক পোশাক, এবং তাদের যদি দামটা একটু বলতে চাই, ছোটদের ফ্রক, নারী শিশুদের ফ্রক হচ্ছে শুরু হয়েছে 1400 থেকে একদম 2 থেকে 2500-এর মধ্যে পাওয়া যাচ্ছে, এবং ছেলে শিশু যারা আছে তাদের জন্য ছোট পাঞ্জাবি, হাফাতা, ফতুয়া এগুলো পাওয়া যাচ্ছে 850 থেকে প্রায় 2-2500-এর মধ্যে। এবং আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এবার ঈদে মানুষ পোশাকের পাশাপাশি কিন্তু গৃহস্থালী অনেক পণ্য কিনছেন, যেরকম পর্দা, বিছানার চাদর এবং কুশন, বালিশ, এগুলোও কিন্তু আসলে এক ছাদের নিচে পাওয়া যাচ্ছে। এবং শেষ দিকের কেনাকাটায় মানুষ একটু গয়না বা জুতাতে প্রাধান্য দেয়, সেই জায়গা থেকে জুতা এবং গয়নাও প্রাধান্য পাচ্ছে, এবং তার পাশাপাশি ব্যাগ এবং বিভিন্ন ধরনের জুয়েলারি কিন্তু মানুষ কিনছেন, এবং সবাই শেষ দিকের কেনাকাটা করছেন, এবং ব্যবসায়ীরা ভাবছেন যে চাঁদ রাতের মধ্যরাত পর্যন্ত এমন বেচা বিক্রি হলে লাভের অঙ্কটা প্রত্যাশাজনক হবে। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, ফিরছি একটু পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন দুপুর। ঈদ জামাতের জন্য প্রস্তুত ঈদগাহ ময়দান, এরই মধ্যে শেষ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। ঈদগার প্রস্তুতির খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ, এবং সৈয়দপুরের রেলমার্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। শুরুতে যাচ্ছি গুলজার আহমেদের কাছে। গুলজার, শাহী ঈদগাতে একসঙ্গে কতজন ঈদের জামাতে অংশ নিতে পারবেন, এবং সিলেটে কাল বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা? সম্পা, দেখুন, রাত পোহালে ঈদ, যেহেতু ঈদের একটা প্রস্তুতি থাকে যে এক মাস সিয়াম সাধনার পর মুসল্লিদের ঈদের জামাত আদায়ের জন্য সার্বিক ব্যবস্থাপনা সেটি সিলেট সিটি কর্পোরেশন করে থাকে। আমরা এই মুহূর্তে সিলেট শাহী ঈদগাহ অর্থাৎ কেন্দ্রীয় যে ঈদগাহ আছে সেখানে অবস্থান করছি। এখানে প্রায় একসাথে লাখের উপরেও কিন্তু মুসল্লি নামাজ আদায় করতে পারেন। বিশাল আয়তনের এই ঈদগাহে প্রতি বছরই কিন্তু এখানে প্রতি ঈদের নামাজটা আদায় হয়। সুতরাং সিটি কর্পোরেশন তত্ত্বাবধানে থাকায় দেখা যায় যে ঈদের বেশ কয়েকদিন আগে, অর্থাৎ 5-6 দিন আগেই ঈদগাহকে প্রস্তুতি করানো হয়। শেষ দিনে আসলে ধোয়া মোছার কাজ একটু বাকি রাখে, যে প্রতিদিন সকালবেলায় যেহেতু নামাজটা হয়, সুতরাং এর আগে পুরোপুরি প্রস্তুতকরণ এবং সাউন্ডের ব্যবস্থা করা, মাইক লাগানো, আনুষঙ্গিক সাজ যেটা দেওয়ার সেটি আগে দেওয়া হয়ে থাকে। এবং এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে সিলেটের এবার প্রায় 3000 ঈদ জামাত জেলাতে কিন্তু অনুষ্ঠিত হবে, এবং সব ধরনের এই ঈদগাহ ছাড়াও কিন্তু মসজিদেও নামাজের প্রস্তুতি রয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আপনার, সেটি জানতে চেয়েছেন যে আবহাওয়ার পরিস্থিতি। আবহাওয়া দপ্তর এখন পর্যন্ত জানিয়েছে যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তারপরে যেহেতু সিলেট অঞ্চল, আসলে কখন আবহাওয়া পরিবর্তন হয় সেটি তারা নিশ্চিত করে বলতে পারেনি, তবে বলছেন যে আবহাওয়া শুষ্ক থাকবে এবং রোদ থাকবে, পাশাপাশি হচ্ছে যে তাপমাত্রা একটু বাড়তে পারে। যদিও আজকে বিকেলবেলার আবহাওয়া বলছে সারাদিন ধরেই কিন্তু গুমট আমরা দেখতে পাচ্ছি, রোদের দেখা নেই বললেই চলে, অর্থাৎ সারাদিনই মেঘলা দিনের মতো আজকে পুরোটা দিন কিন্তু রয়েছে, যদিও ভাবসা গরম অনুভূত হচ্ছে এখন পর্যন্ত। তো সব মিলিয়ে আসলে ঈদের
ঈদের যে সার্বিক প্রস্তুতি, নামাজের যে প্রস্তুতি আমরা দেখেছি এর আগে এই ঈদগাহ ময়দান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা পরিদর্শন করেছেন এবং তারা নির্বিঘ্নে যাতে মানুষ মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারেন সব ধরনের ব্যবস্থা ইতিমধ্যে সম্পন্ন করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে স্বাভাবিকভাবেই যে প্রত্যাশা নিয়ে মানুষ রোজার শেষে যে ঈদটা পালন করবেন সেটি পূরণ হবে আগামীকালই। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আরেক সহকর্মী সৈয়দপুরে আছেন আমিরুল বাপ্পি তার কাছে। গুলজার, আপনাকে ধন্যবাদ। যেমনটি আপনি জানাচ্ছিলেন সিলেটের অবস্থা, সৈয়দপুরেও একই রকম যে ঈদগাহ মাঠের যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। আমি দেখেছি যে বাঁশ পোতা থেকে শুরু করে সামিয়ানা টাঙানো, মুসল্লিদের জন্য একটু আরামদায়ক ব্যবস্থা করা, যদি বৃষ্টি আসে সেই জন্য কিছুটা নিরাপত্তা বা উপরে যে একটা ছাউনির ব্যবস্থা, এই কাজগুলো গতকালকে থেকেই শুরু হয়েছে। এবং আপনি জানেন নিশ্চয়ই যে এই রংপুর বিভাগের সবথেকে বড় যে ঈদের জামাত হয় সেটি হলো দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। সেটির প্রস্তুতি আমরা গতকালকেই দেখেছি যে অনেকখানি শেষ হয়ে গেছে এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা এই প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমার নীলফামারী জেলায় এবার মোট 1874টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে 1327টি হবে ঈদগাহ মাঠে এবং মসজিদে হবে 547টি এবং বিভাগীয় শহর রংপুর জেলায় শুধু ঈদগাহ মাঠেই হবে প্রায় 1200 ঈদ জামাত এবং রংপুর মহানগর সেখানে হবে প্রায় 75টি ঈদগাহ জামাত ঈদ মাঠে। এবং এই যে প্রস্তুতির যে বিষয়গুলো সেটি ধোয়া মোছা বা যেরকমটি আপনি জানাচ্ছিলেন গুলজার, সেটির চেহারা মোটামুটি সারা দেশেই এবং একই রকম, আমাদের উত্তরাঞ্চলেও সেটার কোনো ব্যতিক্রম নেই। পাশাপাশি আবহাওয়ার খবর যদি আপনাকে জানাতে চাই, আপনার মতো করেই সিলেটে যদিও অনিশ্চিত, আমাদের এখানে আবহাওয়া অফিসের তথ্য হচ্ছে খুব বেশি আশঙ্কা নেই বৃষ্টির, একেবারেই মিনিমাম লেভেলে তারা বলছে আবহাওয়া অফিস। তারপরও আজকে সন্ধ্যার পরে আসলে মূল ফোকাসটা জানা যাবে যে কাল সকালে বা পরবর্তী সময়ে কতটুকু সম্ভাবনা বা আশঙ্কা থাকছে বৃষ্টির, সেটুকু জানা যাবে। সব মিলিয়ে যেসব যারা মুসল্লি আছেন তাদের সবাইকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে প্রশাসন, যে যেন বৃষ্টি আসলেও তারা করতে পারে। আর আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আমি নীলফামারী জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে শতভাগ তারা প্রস্তুত আছেন যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায়, তবে কোনো ধরনের থ্রেট এখন পর্যন্ত নেই তাদের কাছে, এরকমটি তারা জানিয়েছেন। এছাড়াও পুলিশ পোশাকে এবং সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে। তো সব মিলিয়ে বলা যায় যে উত্তরাঞ্চলের যে ঈদ জামাতের প্রস্তুতি এটি এখন পর্যন্ত কিন্তু বেশ ভালো অবস্থায় আছে। এখন আগামীকাল সকাল 8টা থেকেই মোটামুটি বিভিন্ন ঈদগাহ মাঠে শুরু হয়ে যাবে ঈদের জামাত। তো এই ছিল ঈদগাহর প্রস্তুতি নিয়ে আমার কাছে সবশেষ। আমি চলে যাচ্ছি এখন স্টুডিওতে, সেখানে আছেন সহকর্মী শম্পা বিশ্বাস। ঈদের জামাতের জন্য প্রস্তুত হচ্ছে ঈদগাহ ময়দানগুলো, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এর আগে আমাদের সঙ্গে সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। এবার ঈদ আনন্দের বার্তা নিয়ে আসেনি চাঁদপুরের জেলেপল্লীতে। মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞায় বেকার জেলেরা, কাজ না থাকায় বন্ধ আয়ের পথ। সংসারে দুবেলা খাবার জোটাতে যখন হিমশিম অবস্থা, তখন স্ত্রী সন্তানদের নতুন জামা কাপড় দেওয়ার স্বপ্নই রয়ে গেল জেলেদের। তালহা জুবাইরের প্রতিবেদনে বিস্তারিত। আনন্দবাজারে বসবাস করলেও আনন্দ নেই জেলে বিল্লালের মনে। জাটকা মাছ রক্ষায় চলা সরকারি নিষেধাজ্ঞার কারণে রয়েছেন কর্মহীন। আদরের 2 সন্তানকে বিল্লাল কথা দিয়েছিলেন এই ঈদে কিনে দিবে তাদের পছন্দের পোশাক। তবে ধার দেনা করে চলা সংসারে যেখানে দুবেলা খাবার জোগানোরই নিশ্চয়তা নেই, সেখানে অধরাই রয়ে গেল স্ত্রী সন্তানদের নতুন কাপড় কিনে দেওয়ার স্বপ্ন। ঈদের দিনে ভালো একটু খাবার জুটবে কিনা তা নিয়েও দ্বিধাদ্বন্দ্বে জেলেপত্নী পারভিন বেগম। অর্থাভাবে ঈদের আনন্দ ছুঁয়ে যায় না তাদের ঘরে। সবার একটা আশা থাকে যে ঈদ এলে ছেলে হোক মেয়ে হোক একটা নতুন একটা কাপড় চোপড় কিছু পাইব ঈদের সময়, কিন্তু এবারে 2 মাসকার অভিযানের কারণে কোনো কিছুই কিনা হয় নাই, নদীর তো নামি নেই, টাকা পয়সা নাইগা, কিছু নাইগা, কিভাবে করবো? পোলা পাইনে মাইসের একটা জিনিস দেখাইলে কয় মুখের এটা কিনা দিছে, আম্মু আমার এটা কিনা দিবা না, তো কত পরে আয়া কান্দাকাটি করে।
এমন অবস্থা চাঁদপুর জেলার অর্ধলক্ষাধিক জেলে পরিবারের। জাটকা রক্ষায় চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 6টি ইলিশের অভয়াশ্রমে চলছে নিষেধাজ্ঞা। এ সময় আয়ের পথ বন্ধ থাকায় মানবেতর জীবন কাটছে বলে দাবি তাদের। আমরা ঈদে এবার পরিবার কিছু করতে পারি না। আমরা ভাই বোন যারা আছে সবার নিয়ে অশান্তিতে আছি, ঠিক মতন দুবেলা খাবার জোগাতে পারি না। তো খায়া না কেমন কষ্টে আছি, একটা ইচ্ছান হুঙ্কাইতে আছে, ইচ্ছানে করতে পারি না বলেন লিয়া। আমাদেরকে 40 কেজি চাউল দেয়, আমাদের সংসারে হয় না, আমাদের বাল বাচ্চা বেশি। এই যে ঈদ করুম আমরা এই কোনো ক্ষমতা নাই, পুলিশ আমাদেরকে দাওয়া পাল্টা করে। কারণ এবার তো কোনো কর্মনি ব্যবস্থা নাই। এই যে শ্যামাই চিনি নতুন কাগজও নিজেরও লইতে পারি না, বাল বাচ্চারও দিতে পারি না। জেলায় এবছর নিবন্ধিত 40,005 জন জেলেকে নিষেধাজ্ঞাকালীন সময় ও আগে পরে মোট 4 মাস 40 কেজি করে চাল দেয়া হবে। এরই মধ্যে বিতরণ করা হয়েছে 2 মাসের চাল, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মৎস্যজীবী নেতা ও জনপ্রতিনিধিদের। সরকারিভাবে যাতে তারা ঈদ উদযাপন করতে পারে, যে ঈদের একটা সহায়তা প্রদান করার পাশাপাশি আমাদের সমাজে যারা বিত্তশালী আছেন তারা যেন আমাদের এই জেলেদের ঈদ উদযাপনের জন্য তারা সহায়তা নিয়ে এগিয়ে আসে। সরকারের কাছে জোর দাবি জানাবো, চালের পাশাপাশি যদি জেলেদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়া যায় তাহলে জেলেরা স্বাচ্ছন্দ্যভাবে ঈদ করতে পারবে। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত জাটকা রক্ষায় চলছে 2 মাসের নিষেধাজ্ঞা। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। 1 মাস সিয়াম সাধনার পর মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার ও আমিরাত সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আর বিদেশের মাটিতে সবাই এক হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। রেমিট্যান্স যোদ্ধাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হাই কমিশনগুলো। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরবের মুসল্লিরা। হঠাৎ বৃষ্টির কারণে অনেক জায়গায় দেরিতে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। স্থানীয়রা ছাড়াও প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ অংশ নেন ঈদের জামাতে। নামাজ আদায় শেষে কোলাকুলি করেন প্রবাসীরা। বিদেশের মাটিতে থেকে দেশে থাকা প্রিয়জনদেরও জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। মাহে রমজানের 30টা রোজা শেষ করে আজকে ঈদের নামাজ আদায় করলাম জাতীয় মসজিদ দিরাতে। দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকল মুসলমানকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সংযুক্ত আরব আমিরাতের 7টি প্রদেশের ছোট বড় ঈদগাহ ও মসজিদগুলোতে আদায় করা হয়েছে ঈদের জামাত। সবচেয়ে বড় ঈদের জামাত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। দেরা দুবাইয়ের বড় ঈদগাহ ময়দানেও অনুষ্ঠিত হয় ঈদের সবচেয়ে বড় জামাত। ঈদগাহ কানায় কানায় পূর্ণ থাকায় কোথাও কোথাও সড়কেও ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নামাজ শেষে প্রবাসীরা নিজ দেশের ভাইদের খুঁজে বের করে মিলিত হন কোলাকুলিতে। এখন যাব, সবাই মিলে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পরে বাড়িতে কথা বলবো, সবাইকে ঈদ মুবারক জানাবো। আমাদের প্রবাসীদের ঈদ এতটুকুই। আমরা অনেক পরিবারকে অনেক মিস করি, আমাদের ছেলে সন্তানগুলোকে মিস করি, আমাদের মা বোনদেরকে মিস করি। দেশের সঙ্গে দেশের বাইরে ঈদের তফাৎটা অনেক, কারণ এখানে ওরা সবাই হচ্ছে আমাদের ফ্রেন্ড, কেউ বড় ভাই, কিন্তু দেশে আমাদের বাবা মা ছাড়া ঈদটা জমে না। স্থানীয় সময় বুধবার ভোর 5:32 কাতারের সকল ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। স্থানীয় নাগরিকদের পাশাপাশি ঈদের জামাতে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এছাড়া দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের মাঠে। নামাজ আদায় করে দেশ পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন না করতে পারার আক্ষেপ জানান প্রবাসীরা। এদিকে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। কাতারের মাটিতে থেকেও একখণ্ড বাংলাদেশের অনুভব করলাম। সমস্ত বাংলাদেশি ভাইরা এখানে ঈদগার মাঠে এসে জড়ো হয়ে ঈদের নামাজ পড়লো। আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটি কাতারে যেভাবে সৌহার্দ্য, প্রীতি এবং সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছি, আগামীতে এই সৌহার্দ্য, প্রীতি এবং সম্প্রীতির যে সম্পর্ক সেটা আরও জোরদার হবে। ধর্মীয় উৎসব উদ্দীপনায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ায়ও পালিত হচ্ছে ঈদ উল ফিতর। ঈদের নামাজে প্রবাসীদের অংশগ্রহণে মালয়েশিয়ার বিভিন্ন মসজিদ প্রাঙ্গণ হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। তবে ঈদের দিনে ছুটি না থাকায় শুধু নামাজ আদায়ের সুযোগ পেয়েছেন কেউ কেউ। এছাড়া দেশে থাকা স্বজনদের কাছে না পাওয়ার আক্ষেপ তো আছেই।
আসলে ঈদ প্রতি বছরই আমরা আনন্দ করতেছি ঈদের সময়টা, কিন্তু বাংলাদেশে আমরা ঈদ করে যে মজাটা পাইতাম মালয়েশিয়া সেটা একটু কম পাইতেছি। এখানেও একেবারে জায়গা পাওয়া যায় না, একেবারে লোক সংখ্যা মানে একেবারে তিল তিল করে দাঁড়ানো লাগছে, যার কারণে আমাদের সেই ফিলিংসটা কাজ করছে। এদিকে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আলজেরিয়া, তিউনিশিয়া, মরক্কো, লিবিয়া, সুদান সহ উত্তর আফ্রিকার মুসলমানরাও ঈদ উৎসব পালন করছেন। মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদের খুশিতে মেতেছে এশিয়ার দেশ পাকিস্তানও। এছাড়া ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ ও কেরালায় পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে দেশটির রাজধানী দিল্লি সহ বেশিরভাগ অঞ্চলেই চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ ইউরোপ আমেরিকার দেশগুলোতেও। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।